আহ, নমস্কার বন্ধুরা, তীর্থস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সত্যি বলতে কি, আজকের ভিডিওটার বিষয়টা একটুখানি অন্যরকম। গতকাল দিল্লির রাস্তায় যা হলো তা নিয়ে দেশ জুড়ে চরম বিতর্ক। বিতর্কটা ঠিক এরকম যে পুলিশ যেভাবে কালকে শান্তিপূর্ণ ছাত্রছাত্রীদের যেটা মিছিল চলছিল তার উপর এন্তার লাঠিচার্জ করলো, সেটা অনেকেই মনে করছেন যে সেটা একেবারেই অমানবিক। অনেকের মধ্যে আমিও পড়ি। কারণ যখন একটা মিছিল এগোচ্ছে তাদের দাবি নিয়ে, তারা গণতান্ত্রিক দেশে বাস করেন এবং গণতান্ত্রিক দেশে সবারই নিজের বক্তব্য রাখার অধিকার আছে, স্পেশালি যখন তাদের সাথে অন্যায় হচ্ছে। এটা তো পরিষ্কার কথা যে অন্যায় হচ্ছে এবং তারা নিজেদের দাবি নিয়ে এগোচ্ছেন মিছিল করতে করতে। তখন সেই মিছিলটাকে রোখবার জন্য, মানে এই অমানবিক পৈশাচিকভাবে লাঠি চালানো, টিয়ার গ্যাসের সেল ফাটানো, এগুলো আমারও একটুখানি কি বলবো, বিকৃত লেগেছে। কিন্তু সেই আলোচনাটা, সেই ডিবেটটা ওই খবরের চ্যানেলে থাকুক। আমরা জানতে চেষ্টা করব যে পুলিশ কি সত্যি বাধ্য ছিল এই লাঠিচার্জটা করতে, সংবিধান কি বলে, এবং পুলিশকে ঠিক কখন থেকে লাঠিচার্জ করতে বাধ্য হতে হয় একটা মিছিলকে ভাঙবার জন্য। তো প্রথমেই কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করি। পুলিশের তরফ থেকে কালকে যে দাবিটা আনা হয়েছে যে যে জায়গায় ছাত্রছাত্রীরা জমায়েত করছিলেন সেখানে আগে থেকেই বিএনএস এর 163 নম্বর ধারা জারি করা ছিল। বিএনএস এর 163 নম্বর ধারায় কোনো রকম আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি জমায়েত করা যায় না, যেখানটা জারি হয়ে থাকে যে চত্বরে, সংসদ ভবন চত্বরে, যেটা আমাদের সিআরপিসি 144 নম্বর ধারা ছিল। এবং সেই কারণেই হাই সিকিউরিটি জোন রক্ষা করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্সকে লাঠিচার্জ করতে হয়েছে এবং টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয়েছে প্রচণ্ড পরিমাণে। তবে এত পরিমাণেও কেন ফাটাতে হয়েছে সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হলো, এরমভাবে লাঠিচার্জ কি করা যায়? মাথে দেখা যাচ্ছে খবরের চ্যানেলে কারুর কারুর মাথা ফেটে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, তবুও তারা লাঠি চার্জ খেয়ে যাচ্ছেন। স্যালিউট টু যারা ওখানে প্রতিবাদ করছেন, এবং এই ধরনের প্রতিবাদ দরকার আছে কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে। তাদের দাবি দাওয়া নিয়ে আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করতে চাই না। প্রশাসন যেন তাদের দিকটা ভেবে দেখে, এটুকুই আমি সোশ্যাল মিডিয়ায় চাইব একজন ব্লগার হয়ে। তো এবার জানতে চেষ্টা করি সংবিধান কি বলে। সংবিধানের অনুচ্ছেদ নম্বর 19-1 কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছিলেন তা অনুযায়ী প্রত্যেক নাগরিককে অস্ত্রহীনভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার দেয় এদেশের। এক। দুই হলো, যখন এই প্রতিবাদকে পুলিশকে হটাতে হয় তখন তার কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে পুলিশের, যার 3টি স্তর থাকে। প্রথমেই পুলিশকে মাইকে 3বার সতর্কীকরণ করতে হবে মবকে, যে আপনারা যে জায়গাটায় এই মুহূর্তে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, সেখানটায় একটা হাই সিকিউরিটি জোন, সেখানে 163 নম্বর ধারা জারি করা আছে। তাই আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা যেন জায়গাটা থেকে সরে যান। Section 163 is in effect. Please do not breach the cordon. কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, যখন একটা বড় সড়ো জমায়েত হয় তখন সেই জমায়েতে একটা হই হট্টগোলের চক্করে
এই মাইকের যে সতর্কীকরণটা সেটা শোনা যায় না, এমনটা হয়। যারা আন্দোলন করেন তারা জানেন। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট রামলীলা ময়দান ইনসিডেন্ট 2012 স্পষ্টভাবে নির্দেশিকা দিয়েছিল যে পুলিশ কখনোই শান্তিপূর্ণ একটা মব বা যারা ঘুমন্ত আন্দোলনকারী তাদের ওপর এক্সেসিভ বল প্রয়োগ করতে পারে না, এক্সট্রা লাঠিচার্জ তাদের ওপর কখনোই করতে পারে না। কিন্তু দিল্লির কেসে বা গতকাল দিল্লিতে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে সেটা কিন্তু এক্সেসিভ একটা লাঠিচার্জ করা হয়েছে, মানে একদম লিমিটের বাইরে গিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে। যখন দেখা হচ্ছে তারা সরছেন না, তাদেরকে মানে কি বলবো, ওটার আর আমার কাছে বিশেষণ খুঁজে পাওয়া যাচ্ছে না আমার। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো লাঠির আঘাতের ম্যানুয়াল বা একটা নিয়ম আছে। পুলিশকে কোনো রকম আন্দোলনকারীকে যদি তাকে সেখান থেকে সরাতে হয় তখন তাকে হাঁটুর নিচে তাকে মারা যায়। কিন্তু এক্ষেত্রে গতকাল আমরা দেখেছি কোনো জায়গায় মারতে পুলিশ আটকায়নি দিল্লি পুলিশ কালকে, মানে মাথা ফাটিয়ে রক্ত গল গল করে রক্ত বেরোচ্ছে কিছু লোকের, এবং অনেক ক্লিপিংস আমরা পেয়েছি। যারা যারা সারাদিন কালকে খবর দেখেছেন, আজকেও ইভেন এরকমই হয়েছে, চলেছে অনেকক্ষণ ধরে। তো এই জিনিসগুলোই ঠিক একটা বিতর্কের জায়গা তৈরি করে দিচ্ছে কালকের কেসটায়। রামলীলা ময়দান মামলা যেটা হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট যেটা বললাম আমি একটু আগে, সেখানে সুপ্রিম কোর্ট একটা স্পষ্ট বাঁধন বেঁধে দিয়েছিল 2012 যে পুলিশ কখনোই অতিরিক্ত বল জনতার ওপর প্রয়োগ করতে পারে না। দ্বিতীয় কথা, অনিতা ঠাকুর বনাম জম্মু কাশ্মীর মামলা যেটা 2016 হয়েছিল, পুলিশের লাঠিচার্জ নিয়ে তখনও একটা বাঁধন বেঁধে দিয়েছিল। পুলিশ ও প্রশাসনের দায়িত্ব শৃঙ্খলা বজায় রাখা, আন্দোলনকারীদের শাস্তি দেওয়া নয়। শাস্তি দেওয়ার অধিকার একমাত্র বিচার ব্যবস্থার, কোর্টের। পুলিশ কিন্তু আন্দোলনরত জায়গা থেকে মব যারা আন্দোলনকারী তাদেরকে সেখান থেকে গ্রেফতার করার চেষ্টা করতে পারে, তাদের উপর এন্তার ভাবে লাঠিচার্জ করতে পারে না, এন্তার কাঁদানে গ্যাসের সেল ফাটাতে পারে না। তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করে সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করতে পারে, হাই সিকিউরিটি জোনকে খালি করার চেষ্টা করতে পারে। তো এবার আপনারাই বলুন, আপনারা কালকে কি দেখতে পেয়েছেন? কালকে যে জনরোষ, কালকে জনতার যে ক্ষোভের সামনে যেভাবে পুলিশ কালকে লাঠিচার্জ করলো এবং বল প্রয়োগ করলো একটা শান্ত মিছিলের ওপর, সেটা আপনাদের চোখে কি পুলিশের দিক থেকে সংবিধান পুলিশকে আটকেছে বলে পুলিশ এটা করতে পারে, নাকি ছাত্রছাত্রীদের যে দাবি নিয়ে তারা এগোচ্ছিলেন, শান্তিপূর্ণ একটা মিছিল করছিলেন, সেটা সেটার ওপর এটা সংবিধানের দিক থেকে একটা খুব বাজে দিন গেল ভারতে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত রাখুন। আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না, আর এটা কোনো রকম রাজনৈতিক ভিডিও নয়। সবশেষে আমি এই কথাটা বলে দিই, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি এবং তাই সকলের নিজেদের মন্তব্য রাখার অধিকার আছে, সকলের নিজেদের অধিকারটা বুঝে নেওয়ার অধিকার আছে। যাদের সাথে দীর্ঘদিন ধরে অন্যায় হচ্ছে তারা মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, এবং যদি সংবিধানের একটা বাঁধন থেকেও থাকে পুলিশের কাছে, তাও এই পরিমাণে বল প্রয়োগ করা একটা প্রতিবাদরত একদল ছাত্রের ওপর, ছাত্রছাত্রীদের ওপর, সেটা উচিত বলে আমার মনে হয়নি। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।